ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। এর আগের ভিডিওতে কোষে দিকে চারের যে 1 থেকে 4 পর্যন্ত হয়ে গেছিল এবং কিছু সূত্রাবলী ডিসকাস করেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো উপরের আই বাটন থেকে দেখে নাও এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও, কিংবা শেষের এন্ড স্ক্রিন থেকে দেখে নাও। তো চলো আজকে আমি 5 নাম্বার থেকে শুরু করব এবং দেখা যাক কতগুলো করা যায়। তো চলো শুরু করছি। তো 5 নম্বরটা কি বলছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তাহলে খালটি কত লম্বা। তো লম্বাটা জানা নেই, সেটা আমরা ধরে নিব। আর 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, অর্থাৎ 240 ঘনমিটারটা কি এক আয়তন, মানে তোমার গিয়ে যে আয়তঘনটা তৈরি হবে সেটার আয়তন হচ্ছে 240 ঘনমিটার, আর লম্বাটা ধরে নিব। তো চলো শুরু করছি, দেখো। ধরি খালটির খালটি x মিটার লম্বা। অতএব খালটির চওড়া দেওয়া আছে, চওড়া সমান সমান কত দেওয়া আছে, 2 মিটার। আর কি দেওয়া আছে, 2 মিটার চওড়া দেওয়া আছে, আর 8 ডেসিমিটার গভীর দেওয়া আছে। তো গভীরতা লেখো, গভীরতা কত দেওয়া আছে, গভীরতা সমান সমান 8 ডেসিমিটার। ডেসিমি, তো আমি ডেসিমিকে মিটারে নিয়ে চলে যাবো। তো ডেসিমিটার থেকে মিটারে গেলে কত দিয়ে কি করতে হবে, মিটার ডেসিমিটার 1 ঘর, মানে 10 দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তো 8/10 ডেসিমি অর্থাৎ হচ্ছে 0.8 ডেসিমি, মিটার, 0.8 মিটার। তো সবগুলো একটাই এককে নিয়ে চলে আসলাম সুবিধার জন্য, নাহলে ভুল হয়ে যাবে। এবার অতএব খালটির আয়তন কত, আয়তনটা বের করে নেব। আয়তনের সূত্র কি, আয়তঘনের আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণিত বস্তু গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য লম্বা ধরে নিয়েছি x মিটার, আর প্রস্থ চওড়া 2 মিটার, আর গভীরতা ধরে নিয়েছি 0.8 মিটার। তাহলে হচ্ছে কত, 1.6x ঘন মিটার। তাহলে শর্ত অনুযায়ী এটা সমান সমান আমাদের দেওয়া আছে বইয়ে, দেখো এটা সমান সমান কত দেওয়া আছে, 240 ঘনমিটার। তো ওইটাই লিখবো। তো শর্ত অনুযায়ী 1.6x ইকুয়াল টু 240। তাহলে আমরা ক্যালকুলেশন করে উত্তরটা এবার বের করব। তো বা x ইকুয়াল টু কত হবে, বা x ইকুয়াল টু 240 বাই 1.6। এবার কাটাকাটি করো, তাহলে 240 বাই 1.6 বা x ইকুয়াল টু, দশমিক তুলে নেবো, তাহলে উপরে যাবে 10। এবার কাটাকাটি করো, তাহলে 4 4 16 আর 4 6 24 শূন্য। এবার 4 দিয়ে কাটলে হবে 4 4, 4 5 6 20, 4 5 20, 15 4 60 হয় 15। তো 15 10 150। তাহলে x এর মান কত আসলো, 150। তো 150 মিটার। তাহলে খালটির লম্বা কত, 150 মিটার। তো লিখে দাও, অতএব খালটি 150 মিটার লম্বা। ঠিক আছে, তো এটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার চলো 6 নম্বর অঙ্কটা করবো।
ছয় নম্বর অঙ্কটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো এই অঙ্কটা করার আগে আমি একটা কথা বলে রাখি যে যারা অঙ্কগুলো দেখছো তারা খাতায় অঙ্কগুলো দেখে দেখে টুকে নাও, এবং যদি অঙ্ক ছুটে যায় তো রিভাইন্ড করে করে দেখো, রিপিট করে করে দেখো, তাহলে তোমাদের অঙ্কগুলো সবগুলো খাতায় টুকা থাকলে তোমাদেরই সুবিধা হবে, এই কথাটা মাথায় রাখবে। তো চলো এই অঙ্কটা করছি যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4.4√3 হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আমি ঘনকটির বাহু জানা নেই, তো আমি ঘনকটির আগে বাহু ধরে নেব। ধরি ঘনকটির বাহু কত? এ সেমি ধরে নিলাম। তাহলে অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সেটা আমরা বের করে নেব। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু। তাহলে কত? √3 ইন্টু বাহু বলতে এ সেমি। তাহলে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেছে। এবার শর্ত অনুযায়ী ঘনকের কর্ণের দৈর্ঘ্য আবার দেওয়া আছে √3 ইন্টু এ, আর এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3। তাহলে দুই দিক থেকে √3 উড়িয়ে দেবো, তাহলে কি থাকবে? a = 4। তাহলে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে। এবার আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। তো অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? 6a²। তাহলে 6a², এর মান কত দেওয়া আছে? এ বলতে বাহু স্কোয়ার, তো এর মান কত দেওয়া আছে? 4। তো 4 স্কোয়ার, তাহলে কত আসছে? এত বর্গ সেমি। তাহলে কত আসছে? 6 ইন্টু 4 বর্গ সেমি, 96 বর্গ সেমি। তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল 96 বর্গ সেমি। এরপর চলো পরের অঙ্কটা করবো। 7 নম্বর অঙ্কটা, এটা কমপ্লিট হয়ে গেল। 7 নম্বর অঙ্কটা বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করি। এটা খুব সোজা অঙ্ক। দেখো আমাদের একটা ঘনকের কতগুলি ধার আছে সেটা সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো এটা একটা 3D শেপের ঘনক। তো এই ঘনক তোমরা আগেও দেখেছো এবং আঁকতে জানো, হয়তো না জানলে দেখে নাও কিভাবে করলাম। এবার এই ঘনকটার একটা ধার, মানে প্রতিটা ঘনকের প্রতিটা ধার মোট কটা ধার আছে সেটা দেখে নাও। তো এই যে কোণগুলো আছে বা লাইনগুলো আছে সেগুলোই হচ্ছে ধার। তো একটা ঘনকের মোট কতগুলো ধার হবে দেখো। নিচের তলে 1 2 3 4টা ধার, উপরে 1 2 3 4টা ধার, 4 4 8টা হলো, আর সাইডে 1 2 3 4টা ধার, মানে 8 আর 4 12টা ধার হলো। তাহলে ঘনকের মোট ধার কত? 12টি। তো সেটা লিখে নিব এখানে। অতএব ঘনকের মোট ধার সংখ্যা সমান 12টি। 12টি ধার সংখ্যা। এবার যেহেতু আমাদের 12টি ধারের সমষ্টি দিয়েছে 60 সেমি, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। অতএব প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, তো মোট দৈর্ঘ্য হচ্ছে 12টা ধারের মোট দৈর্ঘ্য 60 সেমি, আর প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 60কে 12 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে সেমি। তাহলে 12 কত? 12 পাচ্ছে 60 সমান 5 সেমি। 5 সেমি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত? 5 সেমি, সেটা বেরিয়ে গেছে। এবার আমরা কি করব দেখো। তাহলে আমাদের কি বের করতে বলেছে? ঘনকটির ঘনফল হিসাব করি। তো আমাদের বাহু বেরিয়ে গেছে। এবার প্রত্যেকটি ধার মানে কি? প্রত্যেকটি ধার মানেই বাহু, এটা ধার মানে এটাই তো বাহু।
তো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে 5 সেমি করে। এবার আমাদের ঘনফল বেরিয়ে যাবে। অতএব ঘনকটির ঘনফল ইকুয়াল টু কত? বাহু কিউব ইকুয়াল টু 5 এর কিউব ঘন সেমি। তাহলে কত হবে? 5 এর কিউব ঘন সেমি 5 25 125 ঘন সেমি। তাহলে ঘনকটির কত ঘনফল? 125 ঘন সেমি ঘনফল। আয়তন হচ্ছে 125 ঘন সেমি। চলো এরপরে 8 নম্বর অঙ্কটা করব। তো 8 নম্বর অঙ্কটা বলছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? তো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। 6টি পৃষ্ঠতলের মানে সমগ্র সবগুলো তলের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি। তো আগে আমরা ধরে নেব, এখানে বাহু দেওয়া নেই যেহেতু, তো আমরা ধরে নেব, ধরি ঘনকটির বাহু সমান সমান এ সেমি। ঠিক আছে, ঘনকটির বাহু এ সেমি ধরে নিলাম। এবার আমরা কি করব? অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, যেহেতু বাহু এ আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, তো 6a স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এবার এইটা আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের এইটা কত ঘন সেমি বলেছে, দেওয়া আছে যেটা 216 বর্গ সেমি। তাহলে শর্ত অনুযায়ী এটা 216 সমান, তো শর্ত অনুযায়ী 6a স্কোয়ার ইকুয়াল টু 216, তো বা এ স্কোয়ার সমান সমান 216 বাই 6 হয়ে যাবে। কাটাকাটিটা করে নিই, 6 কে 6, 6 3 18, 19 20 21 3 36, 6 6 36, তো বা এ স্কোয়ার ইকুয়াল টু 36 বা এ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 6। এবার লিখবো, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব এ ইকুয়াল টু প্লাস 6। মানে মাইনাস 6টা হবে না কেন? যে দৈর্ঘ্য মাইনাসে আসতে পারে না। তুমি একটা দৈর্ঘ্য মাপছো, সেটা কোনোদিনই মাইনাসে আসবে না, অলওয়েজ প্লাসে আসবে। তো সেটা আমাদের মানটা নেওয়া যাবে না, তাই জন্য আমরা এ সমান সমান প্লাস 6 এর মানটা নিলাম, ওখানে একটা লাইন লিখেছিলাম। তাহলে এবার আমাদের এ এর মান পেয়ে গেছি। এবার আমাদের কি বের করতে বলেছে? ঘনকটির আয়তন। তো লিখবো, অতএব ঘনকটির আয়তন সমান সমান এ বাহু কিউব বা এ কিউব সমান সমান কত? 6। তাহলে কত হলো? 6 কিউব ঘন সেমি। তাহলে 6 কিউব মানে কত হবে? 216 ঘন সেমি। তাহলে এখানে একটা মজার ব্যাপার দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল যত ছিল 216 ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, আর আয়তন 216ই আসলো। এটা একটা জাস্ট কোইন্সিডেন্স। এবার চলো 9 নাম্বারটা আমরা করব। তো 9 নাম্বারটা কি বলছে? একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে প্রত্যেকটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলছে। বাহুটা অজানা আছে, তো সেটা আমরা ধরে নিব, যে ধরি
প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্যই লিখি, ধার যেহেতু আছে ধারের দৈর্ঘ্য সমান সমান এ সেমি। ঠিক আছে, এ সেমি লিখলাম। এবার অতএব ঘনকের আয়তন তো ঘনকের আয়তনের সূত্র আমরা জানি বাহু কিউব অর্থাৎ এ কিউব ঘন সেমি। তো এটা আমাদের একটা ঘনকের আয়তন বেরোলো। এবার লিখবো আমরা দুটি ঘনকের আয়তন সমান সমান কি হবে, 2a কিউব হয়ে যাবে তাহলে ঘন সেমি। আর এই দুটি ঘনকের যে টোটাল আয়তনটা পেলাম 2a কিউব ঘন সেমি, সেটাই বইয়ে যে আয়তনটা দেওয়া আছে সেটার সঙ্গে সমান। যেহেতু ওই তোমার কি বইয়ের যে আয়তনটা দেওয়া আছে 432 ঘন সেমি, এই আয়তনটাকে ভেঙেই আমরা কি করছি, দুটো ঘনক তৈরি করছি। তাহলে এই দুটো ঘনকের আয়তনের সমষ্টি এটা হবে। তো আমরা দুটো ঘনকের আয়তন বের করে নিচ্ছি, মোটা আয়তন। তাহলে শর্তানুযায়ী কি হবে, এই 2a কিউব সমান সমান বইয়ে যে মানটা দেওয়া আছে 432-এর সঙ্গে সমান হবে। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। a কিউব ইকুয়াল টু 432/2, তাহলে বা a কিউব ইকুয়াল টু, এখানে একটু কাটাকাটি হয়ে যাবে, 2 একে 2, 2 2 4, 2 একে 2, 2 6 12, 216। এবার এখানে 216 লিখে দিই। তাহলে বা a কিউব ইকুয়াল টু 6 কিউব, অতএব a ইকুয়াল টু 6। 216 6 এর কিউব, সেটাই লিখলাম, আর এর মান 6। তাহলে অতএব ঘনকের প্রত্যেকটি ঘনক দুটির ধারের দৈর্ঘ্য কত, 6 সেমি। তাহলে আমাদের এটা 9 নম্বরটা হয়ে গেল। এবার চলো 10 নম্বরটা করব। এবার দেখো 10 নম্বরটা কি বলছে, যে একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করি। ভালো কথা। তো 50% করে প্রতিটা বাহু কমিয়ে দিচ্ছে। তো আগে আমাদের এক ঘনকটির বাহু যেহেতু জানা নেই, তো সেটা ধরে নিতে হবে। তো ধরি ঘনকটির বাহু ইকুয়াল টু কত, এ একক। যেহেতু কিছু বলা হয়নি, সেমিমিটার কিছু বলা না থাকলে একক ধরতে হয়, তো একক নিয়ে নিলাম। অতএব ঘনকটির আয়তন সমান সমান কত, এ কিউব ঘন একক। ওকে, এরপরে দেখো কি করছি, যে অতএব ঘনকটির বাহু 50% কমানো হলো, সেটা লিখে নি। ঘনকটির বাহু 50% কমানো হলে বাহু হয় কত, আগে এ ছিল, আর এ থেকে মাইনাস হবে যেহেতু কমানো হচ্ছে। এবার এ এর 50%, তো এ ইন্টু 50/100 হবে। যেহেতু পার্সেন্টেজ আছে 50%, তো গুণ হয়ে 100 নিচে আসে। এটা তোমরা আগে শতকরার অঙ্কগুলোতে আগে থেকে জানো, ক্লাস 8-এর অঙ্ক বা 7-এর অঙ্ক থেকে। তো এত একক। এবার এটা ক্যালকুলেশন করে নেব একটু। a মাইনাস 50 2 100, তো a/2 একক।
তাহলে এটা হবে 2a মাইনাস এ একক। জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করে যাও, 2a থেকে এ যায় a/2 একক। তাহলে ঘনকটির বাহু a/2 হয়ে যাবে 50% কমালে। তাহলে এখন বর্তমানে ঘনকটির আয়তন কত সেটা বের করে নিই। বর্তমানে ঘনকটির আয়তন সমান সমান কত হবে, বাহু তার কিউব ঘন একক, অর্থাৎ কত হবে a কিউব আর 2 এর কিউব মানে কত 8 ঘন একক। ঠিক আছে, এবার আমাদেরকে এই দুটার অনুপাত বের করতে বলেছে। তো অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনক ঘনকের ঘনফলের, লাস্টের যে লাইনটা আছে সেটাই লিখছি, ঘনফলের অনুপাত ইকুয়াল টু কত, মূল ঘনকের আয়তন কত ছিল বা ঘনফল কত ছিল a কিউব, আর এখন আসলো a কিউব বাই 8। তো লিখতে হবে a কিউব ইজ টু a কিউব বাই 8। এবার দুই দিক থেকে a কিউব তুলে দিচ্ছি, তাহলে 1 ইজ টু 1/8। এবার যেহেতু 1/8 আছে, তো এরকম বাই আকারে থাকলে কি করতে হয়, এই 8 দিয়ে দুই দিকে গুণ করে দাও। তাহলে 8 দিয়ে একে গুণ করলে হবে 1 ইন্টু 8, আর একে 1/8 কে 8 দিয়ে গুণ করলে হবে এরকম থাকবে। এবার কাটাকাটি করে দাও, 8 8 কেটে গেল। তাহলে এখানে কি চলে আসলো, ইকুয়াল টু 8 একে 8 ইজ টু 1 একে 1, তো 8 ইজ টু 1। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত, 8 ইজ টু 1। এটাই উত্তর। এবার চলো আমরা এরপরে 11 নম্বর অঙ্কটা করব। তা 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, পড়ছি। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। উহার আয়তন এত ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তো আমাদের এটা এখানে অনুপাত দেওয়া আছে, আমরা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করব, অর্থাৎ যে কোনো একটা এক্স দিয়ে গুণ করে ধরে নিব প্রত্যেকটাকে। এবার ধরে ওর আয়তনটা বের করব, আর সেই আয়তনটা এই ঘনসেমির সঙ্গে শর্তানুযায়ী করে সমান দেখিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো চলো করছি, দেখো। তো প্রথমেই যেহেতু অনুপাত দেওয়া আছে 11 নম্বর দিয়ে লিখে নাও যে ধরি সমকোণী চৌপলটির বা বাক্সটির দৈর্ঘ্য অনুপাতের যে প্রথম অংশটা দেওয়া আছে কত 3, তাহলে 3x, এক্সটা গুণ করলাম কেন, ওই আনুপাতিক ধ্রুবকের জন্য। এরকম টাইপের অঙ্ক তোমরা আগেও করেছো। 3x কত সেমি ধরে নিলাম, সেমি। এবার বাক্সটির প্রস্থ পরে আছে 2, তো 2x সেমি, আর বাক্সটির উচ্চতা 1x সেমি। ওকে, এবার আমরা আয়তনটা বের করে নিই। অতএব বাক্সটির আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে 3x গুণিত 2x গুণিত 1x ঘন সেমি। তাহলে কত হবে, 3 2 6 আর 1 কে 6, x x x গুণ করলে x কিউব ঘন সেমি। তাহলে শর্তানুযায়ী এই যে আয়তনটা বেরোলো আর বইয়ে যে আয়তনটা দেওয়া আছে, এই দুটো সমান হবে। শর্তানুযায়ী 6x কিউব ইকুয়াল টু কত, 384। এবার ক্যালকুলেশন করে নাও, x কিউব ইকুয়াল টু 384/6, কাটাকাটি 6 কে 6, 6 6 36, 37 38, 24, 6 4 24, বা x কিউব ইকুয়াল টু 64, বা x কিউব ইকুয়াল টু কত, 64 মানে কত, 4 4 16, 16 4 64, 4 এর কিউব,
তাহলে অতএব এক্স সমান সমান কত 4। তাহলে এক্স এর মান আমরা 4 পেয়ে গেছি। এবার আমরা কি করব, আমাদের কি বের করতে বলেছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? তো আমরা এখন আগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে নেব। অতএব বাক্সটির দৈর্ঘ্য কত ছিল 3x, x এর জায়গায় এবার x এর মান বসিয়ে দেবো, 3 গুণিত 4, তাহলে 4 3 12 সেমি। প্রস্থ 2x অর্থাৎ 2 ইন্টু 4, তাহলে 4 3 8 সেমি। আর উচ্চতা 1x অর্থাৎ 1 ইন্টু 4 ইকুয়াল টু 4 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এরপরে কি করব, এরপরে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। তো লিখব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এর আগেই দেখিয়েছি, যারা ভুলে গেছো দেখে নাও। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ পরিসীমার সূত্রটা মনে আছে যেটা, সেটাই। প্রস্থ ওর সঙ্গে জাস্ট উচ্চতা গুণ করে দাও, ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত বেরিয়েছে 12, প্লাস প্রস্থের মান কত বেরিয়েছে 8, ইন্টু উচ্চতা কত 4। তাহলে ক্যালকুলেশন করলে হবে 12 আর 8 20 ইন্টু 4, তাহলে কত হবে 20 দিয়ে 40, আর 40 4 160 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল আছে তাই জন্য বর্গ সেমি হবে ওর অ্যান্সার। তাহলে এটা 11 নম্বরটার অ্যান্সার কত আসলো 160 বর্গ সেমি। এরপর চলো আমরা 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটা দেখো, একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5, এটা পয়েন্ট আছে, 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি আছে। এবার চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? ভালো কথা। তো আমাদের চায়ের বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেটা দিয়ে আমরা আগে কি করব, আয়তনটা বের করে নেব। তাহলে চলো করি। 12 নম্বর, তো কি কি দেওয়া আছে, যে চায়ের বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে, চায়ের বাক্সের দৈর্ঘ্য 7.5 ডেসিমি। প্রস্থ কত দেওয়া আছে 6 ডেসিমি। আর উচ্চতা কত দেওয়া আছে 5.4 ডেসিমি। তাহলে আমরা আয়তনটা বের করে নিচ্ছি আগে। তো অতএব চায়ের বাক্সের আয়তন, তো চায়ের বাক্সের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তো 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ডেসিমি। ঠিক আছে, এবার আমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশন করলেও চলবে, না হলে পরে কাটাকাটি করার জন্য সুবিধা হবে। তো থাক, এখন এইরকমই থাক। এবার বলছে যে চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম দেওয়া আছে, আর শুধু বাক্সের ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা। তো চা ভর্তি বাক্স থেকে শুধু বাক্স বাদ দিলে আমাদের চায়ের ওজন পড়ে থাকবে। তো সেটাই আমরা লিখবো, যে অতএব চায়ের ওজন এটা কত দেওয়া ছিল, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, 52 কিগ্রা 350 গ্রাম মাইনাস, আর শুধু বাক্সের ওজন কত আছে 3.75 কিগ্রা। ঠিক আছে, তো এটা 52 কিগ্রা 350 গ্রাম মানে কত, 52.350 কিগ্রা।
একটু সাজিয়ে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর এটা হবে 3.75 কিগ্রা। এবার বিয়োগ দাও। তাহলে আমি এখানে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। 52.3.5 আর 3.75 যদি বিয়োগ দিই তাহলে কত হবে? 5 থেকে 5 যাই 0, এখানে 13 হলো 7, 713, এখানে 1 হয়ে গেল, 1 ধরো 11, 3, তাহলে 8 হবে, 8 4 48.6 কিগ্রা। তাহলে আমাদের চায়ের ওজন পেয়ে গেছি, আর আমরা আয়তনও পেয়ে গেছি। তাহলে এবার লিখবো, অতএব কি যে আয়তন কত এটা, তো এই পরিমাণ আয়তনের চায়ের ওজন কত? এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা বের করে নেব। অতএব 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ডেসিমি, সরি এটা ঘন ডেসিমি হবে যেহেতু আয়তন আছে, তো এখানে ঘন লেখো। তো ঘন ডেসিমিটার চায়ের ওজন, এত ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 48.6 কিগ্রা। ঠিক আছে, এবার আমরা ঐকিক নিয়ম টাইপের করব, যে তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 48.6 কিগ্রা বাই ওইটি 7.5। এই জন্য আমি ওই সময় কাটাকাটি করিনি। কেন? এখন দেখো কাটাকাটি করার সুবিধা হবে। ওইখানে গুণ করে কাটাকাটি করতে গেলে বেশি বড় হয়ে যেত। তো এত কিগ্রা। এবার কাটাকাটি করো। তো এখানে দশমিক আছে তুললাম, তাহলে এখানে 10 আসলো, ইন্টু এখানে দশমিক আছে তুললাম, তো এখানে আরেকটা 10 আসলো, আর এখানে ইন্টু হয়ে, আচ্ছা আমি নিচে আরেকটু ফ্রেশ ভাবে করছি, দেখো 48.6 ইন্টু 10 ইন্টু 10 বাই 7.5 6 ইন্টু 5.4, দশমিক তুলেছি, এটা এখানে 10 এসছে, দশমিক তুলেছি, এখানে 10 এসছে, ইন্টু এখানকার দশমিকটা তুলবো, নিচে 10 আসবে। এবার 10 10 কেটে দিলাম। এবার কত? 6 দিয়ে কাটাকাটি করবো। দেখো 6 একে 6, 6 8 48, আর 6 একে 6 81 আসলো। এবার 3 দিয়ে কাটাকাটি করব। 3 একে 3, 4 5 24, 3 8 24, আর 3 দিয়ে এটাকে কাটলে 27। এবার 9 দিয়ে কাটাকাটি করব, 9 2 18, 9 3 27। এবার 2 দিয়ে কাটাকাটি করব, 2 একে 2, 2 5 10, এবার 5 দিয়ে, 5 একে 5, আর 25 পাচ্ছে, সরি 15 পাচ্ছে 75, 15। তাহলে উপরে কত থাকলো? আরো কাটবে, 3 একে 3, আর 3 পাচ্ছে 15। তো উপরে থাকলো 1, নিচে থাকলো 5, 1/5 কিগ্রা। এক বাই 5 কিগ্রা। এবার এই কিগ্রাটাকে আমরা কি করব? গ্রামে পরিণত করব। তো কিগ্রাকে গ্রামে পরিণত করলে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 5 200 1000 গ্রাম, তাহলে কত? 200 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে একটা লাইন সাজিয়ে লিখে দাও। অতএব 1 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি মিটার চায়ের ওজন কত? 200 গ্রাম। তো আজকের মতো এখানেই 12 নম্বর ভিডিও, 12 নম্বর থেকে করলাম। তো আজকের মতো এখানে ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো, এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যত সম্ভব সলভ করার চেষ্টা করব তোমাদের প্রবলেম। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।